সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন মহাশ্বেতা দেবী রচিত 1084 মা উপন্যাসটির তৃতীয় পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। ব্রতীপ অন্যরকম ছিল। খুব ছোটবেলাতেও ওকে মিথ্যে বলে ভোলানো যায়নি। যুক্তি দিয়ে বোঝালে ও কথা শুনতে হবে বলে দাবড়ালে কথা শুনত না। ও যখন বড় হতে থাকলো তখন ওর মধ্যে সুজাতা স্বামী ও অন্য সন্তানদের চেয়ে সম্পূর্ণ পৃথক একটা মানব জগৎ দেখতে পেলেন। ওর সঙ্গে বই পড়ে, ওকে নিয়ে চিড়িয়াখানায় বেরিয়ে, ওর বন্ধুদের বাড়িতে ডেকে গল্পগুজব করে সুজাতা ক্রমেই ওর মধ্যে ডুবে যেতে লাগলেন। ব্রতী যেন ওর বেঁচে থাকার একমাত্র ন্যায়সঙ্গত ব্যাখ্যা হয়ে দাঁড়াল। সম্ভবত ব্রতীর বিষয়ে সুজাতা অত্যন্ত অধিকারপ্রবণ হয়ে পড়েন। একা ব্রতীর জন্যে সুজাতা স্বামীকে শাশুড়িকে অমান্য করেছেন। অর্থহীন শাসন আর স্বেচ্ছাচারী প্রশ্রয় যা অন্য সন্তানেরা ভোগ করেছে তা ব্রতীকে ভোগ করতে দেননি। অন্য সন্তানদের শাশুড়ি সম্পূর্ণরূপে অধিকার করেছিলেন। ব্রতীর বেলা সুজাতা দখল ছাড়েননি। বেশি জেদি, বেশি অনুভূতিপ্রবণ, বেশি কল্পনাপ্রবণ ব্রতীকে সুজাতা ছায়ায় মায়ায় বড় করেছিলেন। স্বামী ও শাশুড়ির আধিপত্যের উত্তাপ থেকে ব্রতীকে বাঁচিয়ে চলার জন্যে সুজাতাকে খুব কষ্ট করতে হয়েছিল। সেজন্যেই কি এরা এখনও ক্ষমাহীন? না ব্রতীর বিষয়ে এদের মনে মনে কোনো অপরাধ বোধ আছে? সেটা ঢাকবার জন্যেই এত রুক্ষ তুলি, এত অপরাধী ও সংকুচিত দিব্যনাথ, এমন নম্র জ্যোতি। মুখে সুজাতা এর কোনো কথাই বললেন না। বললেন, তুলি, তুই খুব সুখী হবি। 2 লক্ষ লোকের বসতিস্থল এই কলোনিটা কোনো পরিকল্পনার ভিত্তিতে গড়ে ওঠেনি। পশ্চিমবঙ্গে এটাই প্রথম জবরদখল কলোনি। প্রথমে আদিতে এখানে জায়গা ছিল জমিদারের, কয়েকটা ফুলবাগান, অসংখ্য ডোবা ও পুকুর, কয়েকটি ছোট গ্রাম। 47 সালের পর জনসংখ্যার চাপে অঞ্চলটার ম্যাপ পাল্টে গেল। মাঠ, বাদা, নারকেল বাগান, ধান ক্ষেত, গ্রাম সব গ্রাস করে গড়ে উঠল কলোনি। এই অঞ্চল থেকে চিরকাল বিরোধী পক্ষ ভোট পেয়েছে। সেজন্যই বোধহয় সরকার এখানে একটি পাকা রাস্তা, স্বাস্থ্য চিকিৎসা কেন্দ্র, পর্যাপ্ত সংখ্যায় নলকূপ, একটি বাস রুট কিছুই করেননি। যারা এই 2 দশকে অবস্থা ফিরিয়ে ধনী হয়েছেন তারাও কিছুই করেননি। এতদিনে CMDA তৎপর হয়েছে বলে রাস্তা খোঁড়াখুঁড়ি হচ্ছে। এখন তো আর কোনো অশান্তি নেই, কোনো ভয় নেই। এখন আর হঠাৎ দোকান বাজারে ঝাঁপ পড়ে না, বাড়িকে বাড়ি দরজা বন্ধ হয় না, ঊর্ধ্বশ্বাসে ছুটে পালায় না রিক্সা চালক, নেড়ি কুকুর, পথচারী। এখন আর শোনা যায় না বোমা ফাটার শব্দ, মার মার হই হই হল্লা, মরণার্তের গোগানি, ঘাতকের উল্লাস। এখন আর ছুটে যায় না কালো গাড়ি, হেলমেট পরা পুলিশ ও মিলিটারি বন্দুক উঁচিয়ে তাড়া করে বেড়ায় না কোনো আর্ত কিশোরকে। এখন আর চোখে পড়ে না ভ্যানের চাকায় দড়ি দিয়ে বাঁধা জীবন্ত শরীর খোয়ায় আছড়াতে আছড়াতে টেনে নিয়ে যাওয়ার দৃশ্য। এখন আর রাস্তায় রাস্তায় রক্ত, কোনো মায়ের কণ্ঠে আর্তবিলাপ অনুপস্থিত। দেওয়ালের লেখাগুলি পর্যন্ত মুছে গেছে নতুন লেখার নিচে। অনেক অনেক দিন বাঁচুন কমরেড মজুমদার, বিপ্লবী তোমাকে ভুলব না, পল্লীর কিশোরদের নিষ্ঠুর ঘাতকের ক্ষমা নেই। সব লেখা চাপা পড়ে গেছে বিজয়ীর উদ্ধত জয় বন্দনার নিচে। এখন আর মরতে মরতে কোনো কিশোর কণ্ঠ চেঁচিয়ে স্লোগান দেয় না। 2.5 বছরের বিশৃঙ্খলা যা এখানকার জীবনের সুশৃঙ্খল নিয়মকে বিপর্যস্ত করে দিয়েছিল তার কোনো চিহ্ন নেই। সুখী ও শান্তিপ্রিয় পরিবারগুলি আবার ফিরে এসেছে। এখন দেখা যায় চালের অবাধ চোরাই কারবার, অহরাত্র সিনেমার ম্যারাপ, নররূপী দেবতার মন্দিরের সামনে মুক্তিকামী জনতার উন্মত্ত ভিড়। সেদিনের ঘাতকরা এখন আংরাখা বদল করে নতুন পরিচয়ে নির্ভয়ে ঘুরে বেড়ায়। একটা অধ্যায়ে পুনর্চ্ছেদ পড়েছে, দাঁড়ি। এখন মহাপন্যাসের নতুন অধ্যায় শুরু। শুধু সরু পথগুলির মোড়ে মোড়ে স্মৃতিফলকগুলো শরীরের দৃশ্যমান জায়গায় কুৎসিত ক্ষতচিহ্নের মতো নিরন্তর স্মারক হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু সেসব স্মৃতিফলকে সমু, বিজিত, পার্থ, লালটুদের নাম নেই।
ব্রতির নাম তো থাকবেই না। ওর নাম, ওদের নাম শুধু কয়েকটি হৃদয়ে বেঁচে আছে হয়তো। সমুদের বাড়িতে বসেছিলেন সুজাতা। ভল্ট থেকে গয়না আনা হয়েছে। গয়না তার ব্যাগে। নিপা, বিনি, তুলি, ব্রতির ভাবি বউ 4 জনের জন্যে একসময়ে গয়নাগুলি ভাগ করা হয়েছিল। নিপা ও বিনিকে যা দেবার তা দিয়ে দিয়েছেন। তুলি বলে ব্রতির ভাগের গয়নাগুলো ওকে দেওয়া উচিত। নিপার মেয়ে জ্যোতির ছেলের নামে কিছু রেখে সবই হয়তো তুলিকেই দিয়ে দেবেন। সুজাতা নিজে কোনোদিনই হাতে সরু বালা, কানে ফুল, গলায় একটা সরু হার ছাড়া কিছু পরেন না। ব্রতী হবার পর থেকে রঙিন শাড়ি পরেননি। এখন তার চেহারা ক্লান্ত, বিধ্বস্ত। সমুর মা ওর সামনে বসে নীরবে কাঁদছিলেন। রোগা কালো মুখ ভেসে যাচ্ছিল চোখের জলে। 1 বছরে ওর চেহারা আরো জীর্ণ হয়ে গেছে। পরনে ময়লা মোটা থান। বড় জীর্ণ সমুদের বাড়ি। খোলার চালে শ্যাওলা, বেড়ার দেওয়াল ভাঙা, পিসবোর্ডের তালি মারা। তবু আজ 2 বছর ধরে একমাত্র এখানে এলেই সুজাতা শান্তি পান। মনে হয় নিজের জায়গায় এলেন। প্রথমবার ওকে দেখে সমুর দিদি কেঁদে ফেলেছিল। এবার ওকে দেখেই ওর ভুরু কুঁচকে গেল। সমুর মৃত্যুর পরেই ওর বাবা মারা যান। তখন থেকে সমুর দিদিকেই উদয়াস্ত ছেলে পড়িয়ে সংসার চালাতে হয়েছে। চিতার আগুনে শরীরের স্নেহ পদার্থ পুড়ে যায়। সংসারের আগুনে সমুর দিদি পুড়ে ঝলসে গেছে। এখন ওর চোখে মুখে রুক্ষতা, রাগ। সমু ওকেই মেরে রেখে গেছে। ও বাড়ির একমাত্র ছেলে ছিল। ও ভালো কলেজে পড়বে বলে সমুর দিদিকে ওদের বাবা পড়ার খরচ দেননি। ও নিজের পড়ার খরচ ছেলে পড়িয়ে চালাতো। ওর দিকে রুক্ষ চোখে তাকিয়ে কথা না বলে সমুর দিদি বেরিয়ে গেল। সুজাতা বুঝলেন ওই এখন সংসারের কর্তা। ও আর চাইছে না সুজাতা ওর ভাইয়ের কথা মনে করিয়ে দিতে বছর বছর এখানে আসেন। বড় অসহায় মনে হলো নিজেকে। ওর দিকে সকাতরে তাকালেন। বলতে ইচ্ছে হলো, হে আসা যাওয়ার দৌড়টা বন্ধ করো না। বলতে পারলেন না। সমুর দিদি বেরিয়ে গেল। সমুর মা কাঁদছিলেন। সুজাতা চুপ করে বসেছিলেন। ওরা কয়, কাইন্দো না মা, হ্যাঁ কি আর ফিরব। কয়, তুমি তো তবু ভালো আছো। পার্থের মায়ে দিদি পার্থরে হারাইল। আবার পার্থের ভাইরা দেখেন হে ওইতে ঘরে আইতে পারে না। হ্যাঁ কি আর রইছে তার মাসির বাড়ি কোনখানে বা। এখনো ফেরেনি? না দিদি, যারা গেল তারা তো গেলই। যারা জিউটুকু ধইরা আছে তারাও কোনোদিন ঘরে ফিরব না। ও বিধির কি বিধান তাই কয়েন দিদি। সমুর মা কাঁদতে লাগলেন। প্রথমবার 1 বছর পূর্তে এখানে আসার আগে খুব ইতস্তত করেছিলেন সুজাতা। সমুর মা তখন কমাস হলো বিধবা হয়েছেন। পাড়ায় ঢুকে সমুর নাম বলতে লোকজন, পাড়ার ছেলেরা অবাক হয়ে ওর দিকে তাকিয়েছিল। প্রথমটা কেউ বলতে চায়নি। শেষে একজন বলেছিল, দেখেন গিয়া ওই বাড়ি খান। সুজাতার দামি সাদা শাড়ি, অভিজাত চেহারা, কাঁচা পাকা চুল ঘেরা প্রৌঢ় মুখের বনেদিয়ানা দেখে সমুর মা হতভম্ব হয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলেন। আমি ব্রতির মা। এ কথা বলতেই সমুরে বলে মহিলা ডুকরে কেঁদে ওঠেন। সুজাতাকে জড়িয়ে ধরেছিলেন উনি। আপনার পোলাই তো দিদি ডাইকা জীবনটা দিল। অত আইছিল সমুকে সাবধান করতে। তাহে জানছিল তারা 4 জন পাড়ায় আয়া পড়ছে, বুঝি রাতটুকু কাটবো না অগো। আইয়া যখন ব্রতি জিগায়, সমু কোথা, আমি একটা কথা কইয়া চইলা যামু। আমি বললাম, রাতিনি কলোনি দিয়ে যাইতে পারবা ধন, রাতটুকু এখানে থাহো, বিয়ার না আইতে যাইও বাড়ি। তা ওদের নিয়ে রাতটুকু কাটল। সেদিন দিদি এখানে আমার এই অতটুনি ঘরে
সমু, পার্থ আর ব্রতী জড়াজড়ি কইরা শুইয়া রইল। কোন ঘরে? এই ঘরে। ঘর আর কই দিদি, মাইয়া গেল বোনদের নিয়া দাওয়ায়, ওই দাওয়াটুকু বেড়াই ঘেরা, সেইখানে রইল। এই ঘরে হরা রইল। আমি যাইয়া জানলায় বয়ে রইলাম, খেয়ে আসে দেখব। এখানে ছিল ব্রতী? হ দিদি, হ্যাঁ ছিল দরিদ্র দোকানি, পুঁজি আসিল না। বাজারে একখানা খাতা পেন্সিল সেলেটের দোকান দিছিল। এই ঘরখানা তা কত কষ্টে তুলছিল। তা পোলারা এক কোণে রইল। সমুর বাপেও জাগা, বিয়ার নাইতে ওদের তুইলা দিব। ওই কোণে আমার সিরা মাদুরে শুইয়া ওগো কত কথা, কত হাসি। দিদি, ব্রতির হাসি খান আমার চক্ষে ভাসে গো। সোনার কান্তি পোলা আপনার। ব্রতি এখানে আসতো? কত আইতো, বইতো, জল দেন মাসিমা, চা দেন, কেমন ডাইকা কইতো। ব্রতি এখানে আসতো, এখানে এসে চা খেত, গল্প করত, সময় কাটাতো। সমুর মাকে, ওদের ঘর, দেওয়ালে ক্যালেন্ডার কাটা ছবি, ভাঙা পেয়ালা, সব যেন নতুন চোখে দেখেছিলেন সুজাতা। ব্রতী তার রক্তের রক্ত, যাকে জন্ম দিতে গিয়ে তার প্রাণ সংশয় হয়েছিল, যে তার কাছে ক্রমশ অবদ্ধ হয়ে গিয়েছিল, অচেনা। তার সঙ্গে সুজাতার যেন নতুন করে পরিচয় শুরু হয় সেই মুহূর্ত থেকে। স্বপ্নে তো তিনি কতবার ব্রতীকে দেখতে পান। নীল শার্ট পরেছে ব্রতী, চুল আঁচড়াচ্ছে, তার দিকে তাকিয়ে আছে ব্রতী, গভীর অভিনিবেশে দেখে নিচ্ছে তার মুখ। কত বিনিদ্র রাতের শেষে, যখন শুধু শারীরিক ক্লান্তিতে অবসন্ন সুজাতার চোখের পাতাকে পরাজিত করে ঘুম নামে, তখন ব্রতী শিরের নিচু থেকে ওর দিকে তেমনি গভীর চোখে চেয়ে থাকে। সুজাতা বলেন, ব্রতী তুই যাস না। ব্রতী চেয়ে থাকে। সুজাতা বলেন, আয় ব্রতী, উঠে আয়। ব্রতী চেয়ে থাকে, কথা বলে না, ঠোঁটে হাসি থাকে না তখন। কিন্তু এখানে ব্রতী কথা বলতো, হাসতো, বলতো, মাসিমা চা করুন, জল দিন আগে। সমুর মা বলেছিলেন, আমি বলতাম, তুমি কেন এমন কইরা সকল জলাঞ্জলি দিতেছ ধন, কি নাই তোমার? সভা উজ্জ্বল বাপ, বিদ্যান মা। হ্যাঁ কইতো না কিছু, সুধা হাসত, আর হাসিখানা আমার চক্ষে নিভাসে দিদি। তখনই বুকে ধাক্কা লেগেছিল সুজাতার। ব্রতীর হাসি, সেই আশ্চর্য হাসি। তিনি ভেবেছিলেন সব স্মৃতি তার একলার। ব্রতী সমুর মার বুকেও স্মৃতি রেখে গেছে, তা তিনি কেন জানতেন না? ব্রতী সেদিন বাড়িতেই ছিল। সারাদিন কি যেন সব লিখেছিল তেতলায় বসে। পরে সুজাতা দেখেছেন দেওয়ালে স্লোগান লেখার বয়ান সব। সেসব কাগজ ওরা তল্লাশি করবার সময় নিয়ে যায়। এখন বাড়িতে নেই। এখন বাড়িতে আছে ব্রতীর স্কুলের ও কলেজের বই খাতা, প্রাইজের বই, সোনার মেডেল, দার্জিলিংয়ে বন্ধুদের সঙ্গে তোলা ছবি, দৌড়োবার জুতো, খেলার কাপ, ব্রতীর জীবনের কয়েকটা বছরের স্মারক। সব মনে আছে সুজাতার। মা প্রাইজ পাবো, তুমি যাবে না? ব্রতীর পাড়ার পার্কে গিয়ে বালক সংঘে ভর্তি হওয়া, গর্ব ভরে ছেলেদের সঙ্গে ড্রাম আর বিউগল বাজিয়ে স্বাধীনতা দিবসে রাস্তা দিয়ে মার্চ করা। ফুটবল জিতে কাপ এনেছিল, কিন্তু পা ভেঙে এসেছিল। যে সময় থেকে বদলে যেতে শুরু করে, সেই বছর খানেকের বই, কাগজ, ইশতেহার, বিপ্লবের আহ্বান লেখা কাগজ, পত্রিকা কিছু বাড়িতে নেই। সব ওরা ঝেঁটিয়ে নিয়ে গেছে। সুজাতা শুনেছেন ওগুলো জ্বালিয়ে দেওয়া হয়। সারাদিন বাড়িতে ছিল ব্রতী। ব্যাংক থেকে সুজাতা ফিরে ওকে বাড়িতে দেখে খুব অবাক হন। পরে বুঝেছেন সারাদিন ও একটা টেলিফোনের জন্য অপেক্ষা করছিল। ও জানত সমুরা ফিরে যাবে, জানত সমুদের নিষেধ করে পাঠানো হয়েছে।
সমুদের নিষেধ জানাতে যে যায়, সে যে সমুদের কাছে যাবে না, পাড়ায় গিয়ে খবর দেবে, তা ব্রতী বোঝেনি। ফোন পেয়ে তবে বুঝেছিল সর্বনাশ হয়েছে। এই করেই মরেছিল ওরা, বহুজনকে বিশ্বাস করে। যাদের বিশ্বাস করেছে তাদের কারো কারো কাছে চাকরি, নিরাপত্তা, সুখী জীবনের প্রলোভন বড় হতে পারে, তা ব্রতীরা বোঝেনি প্রথম থেকেই বহুজন ওদের ফাঁস করে দেব বলেই দলে ঢোকে। ব্রতীর বয়স কম ছিল, একটা বিশ্বাস ওদের অন্ধ করে দিয়েছিল। ওরা বোঝেনি যে ব্যবস্থার সঙ্গে ওদের যুদ্ধ, সে ব্যবস্থা জন্মের আগেই বহুজনকে ভ্রূণেই বিষাক্ত করে দেয়। সব তরুণ আদর্শ দীক্ষিত নয়, সবাই মৃত্যুকে ভয় করে না এমন নয়, একথা ব্রতীরা জানত না। তাই ব্রতী ভেবেছিল খবর গেছে, সমুরা সতর্ক হবে, টেলিফোনেও জানাবে সব ঠিক আছে। যখন সারাদিন গেল, সন্ধ্যা হলো। শীতের সন্ধ্যা কলকাতায় তাড়াতাড়ি আসে। তখন বোধহয় ব্রতী ভেবেছিল খবর আসবার হলে এসে যেত এতক্ষণ। দুপুর অবধি যখন ফোন এলো না, তখন ওর মনে উদ্বেগ হয়। দুপুর গড়িয়ে বিকেল হলো, সন্ধ্যা এলো। সুজাতা ফিরে এলেন। কি রে, আজ বেরোসনি? না। কেন? কেন আর এমনি। চলো না, চা খাবে, চলো। একসঙ্গে চা খেলেন সুজাতা। ব্রতী বসেছিল দরজার দিকে পেছন ফিরে। ওর গায়ে ছিল একটা পুরানো শাল, অনেক দিনের শাল, নীলচে রং, আগাগোড়া ফুটো ফুটো। ব্রতী শীতের সময়ে ওটা গায়ে জড়িয়ে থাকতো বাড়িতে। সুজাতাও বলতেন, ওটা ছাড় না বাপু, আরেকটা গায়ে দে। ব্রতী বলতো, বেশ ওম হয়, হেম বলে। সেই শালটা গায়ে, চুলটা আঁচড়ানো নেই। ব্রতীর পেছনে দরজা খোলা। দরজা দিয়ে দেখা যায় উঠোনের ওপারে পাঁচিল, বাসন মাজার কলতলা। চা খাওয়ার সময়ে ব্রতী অনেকদিন পর বিনির সঙ্গে খুনসুটি করেছিল। ব্রতী কয়েকদিন আগে বন্ধুদের সঙ্গে দীঘা গিয়েছিল। পরে সুজাতা জেনেছেন ও দীঘা যায়নি। জেনেছেন খড়গপুর স্টেশনেই পুলিশ গিজগিজ করছিল। দীঘার পথে বাস থামিয়ে থামিয়ে হেলমেট পরা এমপি উঠেছিল, টর্চ ফেলে মুখ দেখছিল যাত্রীদের। কোনো কোনো গ্রামের সামনে বাস স্লো মোশনে যেতে বাধ্য হয়। পথের দুধারে অন্ধকারে বেয়োনেট উঁচিয়ে পাহারাদার দাঁড়িয়েছিল। ব্রতী দীঘা যায়নি। সুজাতা তখন তো জানেন না, বিনিও জানে না। বিনি ওকে দীঘার কথা জিজ্ঞেস করছিল। ব্রতী বলল, দীঘা একটা বাজে জায়গা, যেমন থাকার অসুবিধে তেমনি খাওয়ার। আহা, আমার মাসতুতো বোন গিয়েছিল, সে কথা বলল না? তোমার বোন তো। আর তোমার বুঝি অচেনা? তোমার প্রাণের বন্ধু দীপকের সঙ্গে ও টেনিস খেলে, জানো না? খুব তো আড্ডা মারতে যাও দীপকের বাড়ি। আমি কি চিনি তোমার বোনকে? সুজাতা বলল, নাই বা চিনলি, গেছিলি যখন তাকিয়েও দেখেছিস। কেন? খুব সুন্দর সে। কি যে বলো, তোমার চেয়ে সুন্দর? বিনি অমনি বলল, মা, ব্রতী কিন্তু তোমায় তেল দিচ্ছে, নিশ্চয়ই ওর কোনো মতলব আছে। কি যে বলো বিনি, ওর কি এখন সিনেমার টাকার দরকার হয়, না হাত খরচ? মাকে খুশি করবার কোনো দরকার নেই ওর, মাকেই দরকার নেই। এটা কি বললে মা? বিনি বলল, তুমি আচ্ছা বোকা মা, আমি হলে ও যখনই ন্যাশনাল স্কলারশিপের টাকাগুলো পেত অমনি বাগিয়ে নিতাম। অত সোজা নয় বৌদি, দাদাকে জিজ্ঞেস করে দেখো। কেন? দাদাকে জিজ্ঞেস করব কেন? দাদাটা হাদা ছিল, খরচ করে ফেলতো হাত খরচের টাকা। আমার পৈতের টাকা থেকে ওকে ধার দিতাম, কিন্তু টাকায় টাকায় সুদ আদায় করতাম। সুজাতার কেন মনে হয়েছিল ব্রতী ওকে এড়িয়ে গেল? উনি বলেছিলেন, মাকে তোর দরকার হয় নাকি? জানতে চাস কখনো মার কথা? দিন নেই রাত নেই, শুধু বেরিয়ে যাস, বলিস কাজ আছে। কাজ থাকে যে। বিনি বলেছিল,
বাবারে বাবা, এখনই এত কাজ? তোমার দাদার মতন যখন সিরিয়াস কাজ করবে তখন কি হবে? ব্রতী বলেছিল, আমি সিরিয়াস কাজ করি না, তোমায় কে বলল? সিরিয়াস কাজ মানে তো আড্ডা মারা। আড্ডা মারা একটা সিরিয়াস কাজ নয়? জানি মশাই, জানি। আরও একটা জানি। কি জানো? নন্দিনীর সঙ্গে আড্ডা মারা সবচেয়ে সিরিয়াস কাজ। নন্দিনীর সঙ্গে আড্ডা মারি তোমায় কে বলল? বলবে আবার কে মশাই? আমি বুঝি নন্দিনীর ফোন ধরি না মাঝে মধ্যে? ব্রতী হেসেছিল, নিঃশব্দে হাসত, চোখ হাসত, মুখ জল জল করত ওর। হেসেও চিরদিন উত্তর দেবার দায় এড়িয়ে যেত। চলো মা, লুডো খেলিও পড়ে। বিনি আবার বলেছিল, মা, ব্রতীর নিশ্চয়ই কোনো মতলব আছে আজ। তুমিও চলো। না বাবা, তুলির সঙ্গে কোথায় যেতে হবে? না গেলে মেজাজ করবে। ইচ্ছে না করলে যাও কেন? ব্রতী মৃদু গলায় বলেছিল। সুজাতা আর ব্রতী ওপরে লুডো খেলছিলেন। লুডো খেলতে খেলতে সুজাতা বলেছিলেন, ব্রতী, নন্দিনী কে রে? একটি মেয়ে। আমাকে একদিন দেখাবি? দেখতে চাইলে দেখাবো। দেখতেই তো চাইছি। দেখলে চটে যাবে। কেন? খুব সাধারণ দেখতে। তাতে কি? বসের ভালো লাগবে না। বাবাকে ব্রতী বস বলতো আড়ালে। ওর জ্ঞান হওয়া থেকে বাবার মুখে, আমি এ বাড়ির বস, আমি যা বলবো তাই হবে এ বাড়িতে, কথাটা ব্রতী কয়েক লক্ষবার শুনেছে। না লাগলো। মা, তুমি কি জানো বস 5টার পর কোথায় যায় রোজ রোজ? হঠাৎ সুজাতার সন্দেহ হয়েছিল ব্রতী দিব্যনাথের সঙ্গে টাইপিস্ট মেয়েটির মেলামেশার কথা জানে। এ কথা কেন হঠাৎ ব্রতী? এমনি, জানো। ও কথা থাক ব্রতী। ব্রতী কিছুক্ষণ মন দিয়ে খেলেছিল, তারপর বলেছিল, মা, আমার জন্যে কি তোমার মনে খুব কষ্ট? কিসের কষ্ট ব্রতী? বলো না। কোনো কষ্ট নেই ব্রতী। মাঝে মাঝে মনে হয় হয়তো আছে। দাদাকে নিয়ে, দিদি ছর্দিকে নিয়ে তো তোমার কোনো কষ্ট নেই। সুজাতা কথা বলেননি। মিথ্যে বা মন রাখা কথা সুজাতা কখনো বলতে পারেননি। কই, কিছু বললে না তো? কষ্টে থাকা কাকে বলে ব্রতী? কষ্টে থাকলে তাকে বলে কষ্টে থাকা। সবাই কি আমার মনের মতো হবে? ওরা ওদের মতো হয়েছে। ওরা সুখী থাকলেই আমি খুশি। ওরা কি সুখী? তাই তো বলে। আশ্চর্য। কি আশ্চর্য? তুমি এত প্যাসিভ কেন মা? না হয়ে উপায় কি বল? ছেলে মেয়েদের ব্যাপারে আমাকে প্যাসিভ করেই রাখা হয়েছিল যে। তোর বাবা, তোর ঠাকুমা। দিব্যনাথ সুজাতাকে প্রথম 3 ছেলেমেয়ের ব্যাপারে সাধারণতম অধিকারও খাটাতে দেননি। সব তার মায়ের হাতে ছিল। স্ত্রীকে পদানত না করেও মাকে সম্মান দেওয়া যায় তা দিব্যনাথ জানতেন না। স্ত্রীকে পদানত রাখবেন, মাকে রাখবেন মাথায়, এই ছিল তার নীতি। সুজাতার আত্মসম্মান ও অভিমান ছিল খুব বেশি। বিয়ের পরেই তিনি বুঝেছিলেন এই সংসারে তিনি নিজেকে যত নেপথ্যে রাখবেন তাতেই অন্যের সুখ। এই অন্য বলতে তিনি দিব্যনাথ ও শাশুড়িকে বুঝতেন। জ্যোতি, তুলি, নিপা 3 জনেই মাকে দেখেছিল অত্যন্ত গৌণ ভূমিকায়। তারাও ওকে উপেক্ষা করে বড় হয়েছে। তাই ওরাও সুজাতার মনে একদিন অন্য দলে চলে যায়। অবশ্যই দিব্যনাথ সুজাতার মনের এসব অতল ব্যথার খোঁজ রাখতেন না। স্ত্রীর প্রতি তিনি বিশেষ আসক্ত বা বিশেষ উদাসীন কোনোটাই ছিলেন না। স্ত্রী
স্বামীকে স্বাভাবিক নিয়মে ভালোবাসে, শ্রদ্ধা করে, মানে। স্বামীকে স্ত্রীর শ্রদ্ধা, ভালোবাসা, আনুগত্য পাবার জন্যে কোনো চেষ্টা করতে হয় না। দিব্যনাথ মনে করতেন বাড়ি করেছেন, চাকর বাকর রেখেছেন, যথেষ্ট কর্তব্য করেছেন। বাইরে মেয়েদের নিয়ে ঢলাঢলি করবার কথা গোপন করতেও চেষ্টা করতেন না দিব্যনাথ। তার ধারণা ছিল তার সব অধিকারই আছে। তা বলে তিনি অবিবেচক নন। তার ফার্মে মোটা টাকা আসতে শুরু করার সঙ্গে সঙ্গে তিনি সুজাতাকে কাজ ছেড়ে দিতে বলেন। সুজাতা কাজ ছাড়েননি। ওটা তার দ্বিতীয় বিদ্রোহ।